দেখেন আমরা আমাদের এই সার্ভার ইনস্টল করার পর প্রথম যে ড্যাশবোর্ডটা অটোমেটিক্যালি ওপেন হয় সেটার নাম হচ্ছে সার্ভার ম্যানেজার, তাই না? আমাদের উইন্ডোজ সার্ভারের ক্ষেত্রে সার্ভার ম্যানেজার হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমরা আমাদের এই সার্ভারটাকে ম্যানেজ করার জন্য এই ড্যাশবোর্ডটা ইউজ করব। এই ড্যাশবোর্ড ছাড়া আমরা আমাদের সার্ভারটাকে ম্যানেজ করতে পারবো না। সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডের ডান দিকে দেখেন বেশ কিছু অপশন আছে, তাই না? উপরের দিকে প্রথম অপশন যদি আমরা দেখেন ম্যানেজ, তাই না? ম্যানেজটা হচ্ছে যেখান থেকে আমরা আমাদের এই সার্ভারটা ম্যানেজ করব, তাই তো? দেখেন ম্যানেজার লাস্টের যে অপশনটা সেটাকে বলা আছে সার্ভার ম্যানেজার প্রপার্টিজ, তাই না? সার্ভার ম্যানেজার প্রপার্টিজ। এটা ওপেন করলে দেখেন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। প্রথম অপশনটা হচ্ছে রিফ্রেশ টাইম। সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডের যে প্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কতক্ষণ পর পর রিফ্রেশ হবে। সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডে কিছু রেড হয়ে আছে, তাই না? কিছু জিনিস গ্রিন হয়ে আছে, তাই তো? গ্রিন মানে হচ্ছে যে এই সার্ভিসটা ঠিক মতো কাজ করতেছে, রেড মানে হচ্ছে এখানে কোনো না কোনো একটা এরর আছে, তাই তো? তো এখন আপনি যদি এই রিফ্রেশ টাইমটা 30 মিনিট দিয়ে রাখেন, তার মানে কি আপনার যদি কোনো এরর হয় সেটা আপনি অটোমেটিক্যালি টের পাবেন কতক্ষণ পর? 30 মিনিট পর। 30 মিনিট পর পর। তো বাই ডিফল্ট এটার জন্য টাইম দেওয়া আছে 10 মিনিট। নিচের দিকে আরেকটা অপশন আছে দেখেন, ডু নট স্টার্ট সার্ভার ম্যানেজার অটোমেটিক্যালি অ্যাট লগ আউট। এই সার্ভার ম্যানেজারটা তো অটোমেটিক্যালি ওপেন হয়েছে, তাই না? তো আমরা যদি এটা ওপেন না করতে চাই তাহলে আমরা এটা বন্ধ করে রাখতে পারি। সাধারণত যখন আপনার সার্ভিস ইনস্টল হয়ে যাবে তখন তো আসলে এটার আর অত দরকার পড়বে না, তখন চাইলে আমরা এটা অফ করে রাখতে পারি। দেখেন আমরা যখন প্রথম ইনস্টল করলাম বাই ডিফল্ট আমাদের এখানে একটা সার্ভিস ইনস্টল হয়েছে যেটার নাম হচ্ছে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস, তাই না? ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসকে অনেকেই মনে করেন ফাইল সার্ভার। ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস আসলে ফাইল সার্ভার না, ফাইল সার্ভার অন্য জিনিস। ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস হচ্ছে আপনার এই যে সার্ভারটা আছে এটার ভিতরে যাবতীয় যত ফাইল, যাবতীয় যত স্টোরেজ সিস্টেম আছে সেইটা ম্যানেজ করার সার্ভিস। ওকে, আপনি যদি ফাইল সার্ভার ইনস্টল করতে যান দেখবেন ওখানে দেওয়া আছে এই যে অটোমেটিক্যালি ইনস্টল, টিক দেওয়া আছে, দেখবেন ওখানে টিক দেওয়া আছে। কিন্তু এর মানে এই না যে এইটা আসলে আমরা যেটাকে ফাইল সার্ভার মনে করি এইটা সেটা। এটা হচ্ছে রেগুলার ফাইল যদি আপনি শেয়ার করতে চান আপনার ক্লায়েন্টের সাথে, অর্থাৎ নর্মাল শেয়ারিং, লোকাল স্টোরেজ, ঠিক আছে না, ধরেন নেটওয়ার্কই শেয়ার করলেন, তখন আপনি চাইলে এই ফাইল সার্ভারটা ইউজ করতে পারবেন। সেটা অনেকটা আপনি উইন্ডোজ মেশিনে বসে শেয়ার করতে পারেন না? যে কোনো উইন্ডোজের ক্লায়েন্ট থেকে তো আমরা ফাইলপত্র শেয়ার করতে পারি, এটা আসলে সেই জিনিস। পার্থক্য হচ্ছে উইন্ডোজ ক্লায়েন্ট থেকে শেয়ার করলে কয়জন ইউজার একটা টাইমে কানেক্ট হতে পারে? হ্যাঁ, কয়জন ইউজার একটা টাইমে কানেক্ট হতে পারে? কখনো এরকম পড়ছেন কোনোদিন অফিসে, নাকি জানেনই না এরকম কিছু? উইন্ডোজের ফাইল শেয়ার, উইন্ডোজের ফাইল শেয়ার করতে কতজন অ্যাক্সেস করতে আছে? ধরেন আমি ভিডিওটা শেয়ার দিতে চাই, তাই না? এইটা তো শেয়ারিং, তাই না? এখানে আমরা শেয়ার যদি দেই, এখানে দেখেন কত, না আমি বললাম না 20 না, আমরা এটাকে 50 করব। সেই অপশন নাই আমাদের উইন্ডোজে। বাই ডিফল্ট ম্যাক্সিমাম এট এ টাইম 20 জন আপনার এই শেয়ারটা ইউজ করতে পারবে। তো ওইখানেও যদি শেয়ারিং করেন এই বিষয়গুলা 20 থাকবে না, ওইটা আনলিমিটেড হবে। এই হচ্ছে ওই ফাইল সার্ভিস আর উইন্ডোজের শেয়ারিং এর মধ্যে পার্থক্য। কিন্তু ফাইল সার্ভার বলতে আমরা আসলে আর অনেক কিছু বুঝি, যেখানে কোটা শেয়ারিং থাকবে, যেখানে মনে করেন আপনার অ্যাডভান্স শেয়ারিং এ অ্যাডভান্স পারমিশন থাকবে, কাস্টম লেভেল পারমিশন থাকবে, তাই না? তো সেই জিনিসগুলোর জন্য আমাদেরকে অ্যাডভান্স কিছু ফিচার ইনস্টল করতে হবে। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সময় অনুযায়ী আমরা দেখবো। সো এটা জাস্ট বলে রাখলাম, অনেকে এইটাকেই ফাইল সার্ভার মনে করে, অনেক কোম্পানিতে ডিপ্লয় করে দেয় আর কি। তো এইখানে দেখেন ম্যানেজার ভিতরে প্রথম যে অপশন সেটা হচ্ছে অ্যাড রোলস অ্যান্ড
ফিচার্স আমাদের সকল কাজই হচ্ছে আসলে অ্যাড রোলস এন্ড ফিচার্স আমাদেরকে রোল অ্যাড করতে হয় প্রত্যেকটা সার্ভিসকে আমরা বলবো হচ্ছে এক একটা রোল আর ফিচার কোনগুলা রোলের ফিচার থাকে বাই ডিফল্ট উইন্ডোজেরও ফিচার থাকে তাই না আমাদের উইন্ডোজে .NET 3.49 5.69 তাই না এরকম হয় না কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে এগুলোকে বলা হয় ফিচার এগুলোকে বলা হয় ফিচার আমরা যদি আমাদের উইন্ডোজ ক্লায়েন্টের সাথে তুলনা করি আমাদের উইন্ডোজ ক্লায়েন্টের ভিতরেও ফিচার আছে না তাই তো নাকি এই কন্ট্রোল প্যানেলে কি হবে লিখতে হবে না আমাদের এইখানে এই যে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ একটা অপশন আছে তাই না এই অপশনটার ভিতরে যদি আমরা যাই দেখবেন এখানে বেশ কিছু ফিচার আছে এইগুলোকে বলা হয় ফিচার এগুলো আমাদের সার্ভারেও আছে উইন্ডোজ ক্লায়েন্টেও থাকে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে হাইপার-ভি তাই তো আপনারা চাইলে হাইপার-ভি ইনস্টল করেও কিন্তু আমরা এই VMware এর বদলে কাজ করতে পারতাম তাই তো সো এই জিনিসগুলো হচ্ছে ফিচার আর আমরা যে সার্ভিসগুলোর কথা বলি যেমন DNS সার্ভিস DHCP সার্ভিস AD সার্ভিস BD সার্ভিস তাই না এগুলি হচ্ছে আসলে এই জায়গায় রোল সো আমরা যদি রোল পেজে আসি তাহলে দেখেন রোল উইজার্ডের ভিতরে আমরা নেক্সট দেই তারপরে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে রোল বেসড আর ফিচার বেসড ইনস্টলেশন আর একটা হচ্ছে রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন কি বলছে দেখেন ইনস্টল রিকোয়ার্ড রোল সার্ভিস ফর ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার টু ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন বেসড আর সেশন বেসড ডেস্কটপ ডিপ্লয়মেন্ট সো আমরা যদি রিমোট ডেস্কটপ ডিপ্লয়মেন্ট ইনস্টল করতে চাই তখন আমাদেরকে আসলে এই রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টল করতে হবে এটা একটু জাস্ট দেখাই দেয় এইখানে ডিপ্লয়মেন্ট টাইপের ভিতরে তিন ধরনের ডিপ্লয়মেন্ট আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিপ্লয়মেন্ট আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট সার্ভিস আর একটা হচ্ছে কুইক স্টার্ট আর কি সো মাল্টি পয়েন্ট সার্ভিসের ভিতরে কি আছে দেখেন যে আপনি এই জায়গা থেকে ধরেন কোনো একটা কারণে আপনার যদি VDI থাকে তাহলে আপনার এই মেশিনের সাথে কোনো না কোনোভাবে সেটা USB হাব হইতে পারে অথবা জিরো ক্লায়েন্ট সার্ভিস হইতে পারে কোনো না কোনোভাবে বিভিন্ন সার্ভার কানেক্টেড তখন আপনি এই মাল্টি পয়েন্ট সার্ভিসের মাধ্যমে যে সার্ভারটাতে আপনি ইনস্টল করতে চান রোল ধরেন আপনাদের সার্ভারগুলোতে আমি ইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইভাবে সেই সার্ভারগুলো সিলেক্ট করে সেটা করতে পারি তো আমরা যখন সিঙ্গেল বা স্ট্যান্ড অ্যালোন সার্ভার নিয়ে চিন্তা করতেছি তখন আসলে আমরা শুধুমাত্র এই সার্ভারটা নিয়ে চিন্তা করতেছি এবং এই সার্ভারটার জন্য আসলে আমাদের জন্য হচ্ছে প্রথম অপশনটা রোল বেসড ইনস্টলেশন তাই না রোল তার মানে রোলটা আমি এই সার্ভারেই ইনস্টল করব সো আমরা যদি এই সার্ভারের ভিতরে যাই তাহলে দেখেন এই সার্ভারের ভিতরে প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কোন সার্ভার সো সার্ভারের নাম দেখেন এখানে দেওয়া আছে তাই না এটাই তো আমাদের সার্ভার তাই তো কেউ যদি চান মাই কম্পিউটারে যে বা এখান থেকে আপনি আপনার নাম দাম চেঞ্জ করে নিতে পারেন না দেখেন পরবর্তী যে জিনিসটা আছে সেই জায়গাটাতে আমাদেরকে রোলটা সিলেক্ট করতে হবে সো আমরা প্রথমে যে রোলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস অর্থাৎ AD তাই তো উইন্ডোজ সার্ভারের সবচেয়ে পপুলার সার্ভিস হচ্ছে AD সার্ভিস এবং এটা এতই পপুলার যে এখন পর্যন্ত পৃথিবীতে এই AD সার্ভিসের কম্পিটিটর কেউ নাই লিনাক্সে আমরা বা ইউনিক্স যদি চিন্তা করি আমরা LDAP ইনস্টল করতে পারি তাই না কিন্তু LDAP এর যে কমফর্ট জোন আর AD এর যে কমফর্ট জোন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ওকে এটার ইউজার কমফোর্টেবিলিটি অনেক বেশি অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আসলে লিনাক্স এনভায়রনমেন্টে নাই তারপরে অনেকে LDAP ইউজ করে ওটা হচ্ছে একদম খারাপ তা না তবে LDAP গুলা ইউজ করা হয় আসলে বিভিন্ন সার্ভিসের ইউজারকে হ্যান্ডেল করার জন্য ধরেন আপনার ডাটাবেস সার্ভিসের ইউজার হ্যান্ডেল করবেন অথবা ইমেল সার্ভারের সার্ভিসের জন্য ইউজার হ্যান্ডেল করবেন অথবা মনে করেন কোনো একটা অ্যালগরিদম ইউজ করছেন এনক্রিপশনের কোনো একটা জিনিস আছে অথবা অন্য কোনো সার্ভার আছে সেই সব সার্ভারের জন্য LDAP অনেক পপুলার বাট আমরা AD আসলে কখন ইনস্টল করি যে আমার অর্গানাইজেশনের যে ইউজারগুলো আছে তাদের প্রত্যেকটা বিহেভিয়ার আমরা কন্ট্রোল করতে চাই সে কি জিনিস পাবে সে তার ওয়ালপেপারে কি হবে তার মেশিনটা কিভাবে কাজ করবে
সে কখন অন হবে, কখন অফ হবে, সে কখন মেসেজ পাবে, কখন মেসেজ পাবে না, সে কোন কোন জায়গায় অটো লগ ইন করতে পারবে, কোন কোন জায়গায় পারবে না, কোন মেশিনে কোন ইউজার লগ ইন করতে পারবে, সে কতটুকু ডাটাবেজের অ্যাক্সেস পাবে, কতটুকু স্টোরেজের অ্যাক্সেস পাবে। তো এই বিষয়গুলোর জন্য পপুলার হচ্ছে এডি সার্ভিস বা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। খেয়াল করে দেখেন এখানে এডির ভিতরে আমরা 5টা অপশন দেখতে পাচ্ছি, তাই না? 5টা জিনিস আছে। প্রত্যেকটা জিনিস সিলেক্ট করলেই এর ডান দিকে সুন্দর ডেসক্রিপশন লেখা আছে, সেটা দেখিয়ে আপনি বুঝতে পারবেন কোনটার কাজ কি। প্রথমটা হচ্ছে সার্টিফিকেট সার্ভিস, তাই না? আপনি যদি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ভিতরে সার্টিফিকেট প্রোভাইড করতে চান, এডি সার্টিফিকেট, তাহলে প্রথম অপশনটা করতে হবে। তখন আপনি সার্টিফিকেট ইস্যু করতে পারবেন, যেটা অন্যরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে আপনার এডির সাথে কানেক্ট করার জন্য ইউজ করবে। 2 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, যেটা আসলে আমরা এখন ইনস্টল করতে যাচ্ছি, তাই না? যেটা দিয়ে আসলে আমার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ভিতরে আমরা ইউজার গ্রুপ বিভিন্ন জিনিস মেনটেন করতে পারবো। 3 নাম্বারটা কি আছে? অ্যাক্টিভ ডিরেক্টরি ফেডারেশন সার্ভিস। অ্যাক্টিভ ডিরেক্টরি ফেডারেশন সার্ভিসের কাজ হচ্ছে ইউজারকে সিঙ্গেল লগ ইনের সুবিধা দেওয়া। সিঙ্গেল লগ ইন বলতে ধরেন আপনার এক্সচেঞ্জ সার্ভার আছে, আপনার ওয়েব সার্ভার আছে, আপনার মেইল ধরেন অন্য কোনো প্ল্যাটফর্মের মেইল আছে, অথবা আপনার এখানে অ্যাপ্লিকেশন সার্ভার আছে। এই সব সার্ভারে আপনি একটা সিঙ্গেল লগ ইন করতে চান, অর্থাৎ আপনি আপনার মেশিনে যে ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন সাথে সাথেই সেই জিনিসগুলো সব কিছু কন্ট্রোল করতে পারবে। একই ইউজার দিয়ে বিভিন্ন জিনিস কন্ট্রোল করা। আপনি ধরেন যখন গুগলে লগ ইন করেন, জিমেইলে, তখন আপনার কি ড্রাইভের জন্য আলাদা লগ ইন করতে হয়, অথবা মনে করেন আপনি মাইক্রোসফটের হটমেইল বা আউটলুকে লগ ইন করছেন, আপনার কি ওয়ান ড্রাইভের জন্য আলাদা লগ ইন করতে হবে, বা অনলাইন ওয়ার্ড এক্সেলের জন্য কি আলাদা লগ ইন করতে হবে? করতে হবে। সেইগুলির জন্য যে ব্যাকগ্রাউন্ডে যে সার্ভিস আছে সেটাকে বলা হয় ফেডারেশন সার্ভিস। তারপরটা হচ্ছে লাইটওয়েট ডিরেক্টরি সার্ভিস। আমাদের এডি যেরকম কাজ করে, এডি লাইটওয়েট আসলে ওই জিনিসই, বাট এই ক্ষেত্রে যেটা হয়, যে সার্ভারটা লাইটওয়েট হিসেবে কাজ করবে সেখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করে ম্যানেজমেন্ট করতে পারবেন না। এটা শুধুমাত্র টিভিটাকে সংরক্ষণ করার কাজে ইউজ করে। ধরেন আপনার সিঙ্গাপুরে একটা এডি সার্ভিস আছে, আপনি বাংলাদেশে লাইটওয়েট সার্ভিস ইনস্টল করবেন, তাহলে যেটা হবে ওই টিভিটা বাংলাদেশ থেকেই আপনার কাজ করবে। তাহলে ইউজারদের আর কষ্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়া লাগবে না, সেটা বাংলাদেশেই বসেই লগ ইন সার্ভিসটা নিয়ে কাজ করতে পারবে। পার্থক্যটা হচ্ছে, ধরেন আপনি সিঙ্গাপুরে অ্যাক্টিভ ডিরেক্টরি করছেন, এখন আপনার হেড অফিস সিঙ্গাপুরে, ব্রাঞ্চ অফিস হচ্ছে বাংলাদেশে। এখন বাংলাদেশের ভিতরে আপনি 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে আপনি ওই এডির আন্ডারে চাইল্ড সার্ভার করতে পারেন। এখন এই চাইল্ড সার্ভার কী করতে পারে? তার নিজের ইউজার ম্যানেজ করতে পারবে, কিন্তু কোনো একটা কারণে আপনি ধরেই নিচ্ছেন যে ওইখানে এটা কেউ ম্যানেজ করবে না, অথবা তাদের ওই ক্যাপাসিটি নেই, তো আপনি কি তাকে আর চাইল্ড সার্ভার দিবেন? দিবেন না। তখন যদি আপনি তাকে এই লাইটওয়েট ডিরেক্টরি সার্ভিস দেন, তো কী হবে? ওই যে ডিবিটা, সেই ডিবিটা এখানেই থাকবে। আপনার নেটওয়ার্কের যে ইউজারগুলো আছে তাদেরকে আর সিঙ্গাপুর পর্যন্ত লগ ইন করতে যাওয়া লাগবে না, সেই আন্ডারে বসেই এই কাজগুলি করতে পারবে। বাট আপনি এখানে কোনো কিছুই মনে করেন আপনার মনে হলে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করে দিই, সেটা আপনি করতে পারবেন। রাইট ম্যানেজমেন্ট সার্ভিস। রাইট ম্যানেজমেন্ট সার্ভিস হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরিতে ধরেন আপনার অন্য কোনো আনঅথরাইজ যেন ইউজার না আসে, সেই জন্য একটা আলাদা সার্ভিস, যেটা অনেকটা ইউজার পলিসি জন্য আমরা কাজ করি আর কি। রাইট ম্যানেজমেন্ট, ইউজারের যে রাইটগুলো আছে সেগুলি ম্যানেজ করার জন্য। এটা আসলে অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য রাইট ম্যানেজমেন্ট সিস্টেম, ইউজারের ফাইলের রাইট পারমিশন না, ওটা অন্য জিনিস। এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি রাইট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজাররা কী কী কাজ করতে পারবে সেই জন্য আমরা এটা ইউজ করি। অর্থাৎ আপনার এই সার্ভারটার মধ্যে, এই সার্ভারটা যদি যখন এডিতে কনভার্ট হয়ে যাবে, তখন এইটার এই সার্ভার থাকবে না, এটা তখন একটা ডোমেইন কন্ট্রোলার হয়ে যাবে, ওইটা রাইট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাডমিনিস্ট্রেটর কেন ইউজ করবে? আপনার বাকি ইউজাররা ইউজ করতে পারে না? ইউজারদেরকে দিবেন, কিন্তু রিড রাইট পারমিশনের বিষয়টা মানে যদি কনসেপ্ট বুঝে থাকেন এইটা অনুযায়ী তাহলে ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে ইউজাররা যখন কোনো কিছু অ্যাক্সেস করে ফাইলপত্র, সেইটা রিড রাইট পারমিশন, এই দুটো আলাদা। এই সার্ভারটারই আপনার রাইট, এই সার্ভারটা রাইট ম্যানেজমেন্ট, এই সার্ভারটা যত সার্ভিস থাকে, মনে করেন এই সার্ভারে অন্যান্য সার্ভিস আছে, সাপোজ আদার্স কোন সফটওয়্যার ইনস্টল করলাম, ওই সার্ভিসের ওই সার্ভিসের রাইট।
তো আমরা আসলে যেটা প্রথমে ইনস্টল করব বা যেটা ছাড়া আপনার বাকি কোনোটাই কাজ করবে না সেটা হচ্ছে ডোমেইন সার্ভিস। সো ডোমেইন সার্ভিস ইনস্টল করার জন্য কিছুই করতে হবে না, এটাকে জাস্ট টিক চিহ্ন দিয়ে নেক্সট নেক্সট করলেই ইনস্টল হয়ে যাবে। এখানে যতগুলো ফিচার আছে সবগুলাই আমরা ইনস্টল করব। নেক্সট দিলে আসবে হচ্ছে ফিচার্স। সো আমরা ফিচার ইনস্টল করতেছি না, আমরা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরিটাই শুধু ইনস্টল করতেছি, রোলটা। সো এটা নিয়ে কিছুই করা লাগবে না। নেক্সট, তারপরে নেক্সট, এই নেক্সট দেওয়ার পর আমরা যদি এখানে ইনস্টল দেই তাহলে দেখবেন খুব দ্রুত এটি ইনস্টল হয়ে যাবে। উইন্ডোজ সার্ভার 2000 স্যার এখানে কি অ্যাক্টিভ ডিরেক্টরি সবগুলো দিচ্ছেন? না, শুধু 2 নাম্বারটা ডোমেইন সার্ভিস। সার্ভার 2008 থেকেই না 12 থেকে এক্স্যাক্টলি মনে নাই, যখন থেকে ডোমেইন সার্ভিস আর ডোমেইন কন্ট্রোলার আলাদা করে ইনস্টল করতে, সম্ভবত 8 থেকে। 2003 তে এটা ছিল না, 2003 তে ডোমেইন সার্ভিস আর ডোমেইন কন্ট্রোলার এট এ টাইম ইউজ করতে হতো, মানে ইনস্টল করতে হতো আর কি। তখন আমরা আসলে ডিসি প্রোমো ইউজ করতাম, এখনো ডিসি প্রোমো.exe কাজ করি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু 2003 তেই একসাথে করা লাগতো, বাট এখন আসলে ডোমেইন সার্ভিস আর ডোমেইন কন্ট্রোলার আলাদা আলাদাভাবে কনফিগার করতে হয়। তো যেহেতু কেউ 2003 ইউজ করেন না, ওই কনসেপ্ট না জানলে চলবে, এখন ওগুলি নাই যেগুলি আছে। কি র্যাম কি খুব কম নাকি কার? এই আপনাদের পিসি? আমার এই পিসিটাতে মনে হয় কোনো সমস্যা হয়েছে, খুব স্লো কাজ করতেছে। দেখেন এটা আমাদের এখন এই সার্ভিসটা ইনস্টল যদি হয়ে যায়, তারপরে আমরা এখানে একটা নোটিফিকেশন পেয়েছি, তাই না? ইয়েলো কালারের একটা ওয়ার্নিং, তাই তো? পাই গেছি সবাই? দেখেন এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে যেটা ওয়ার্নিং দেখাচ্ছে সেটা হচ্ছে পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন। পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন, অর্থাৎ আপনার কোনো একটা কনফিগারেশন পার্ট বাকি আছে, তাই তো? এই পোস্ট ডেভেলপমেন্ট কনফিগারেশনে বলা আছে প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার। প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার মানে ডিসি, তাই তো? ডিসি। তাহলে আমরা যদি এটাকে ডোমেইন কন্ট্রোলারে ক্লিক করতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক। যে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এখানে সবারই কি সার্ভারের নেম এইটাই? টার্গেট সার্ভার, টার্গেট উইন P7 RAF3 MVPG এইটাই কি সবার নাম্বার? আচ্ছা, যেহেতু আসলে আমরা সিঙ্গেল নেটওয়ার্কে আছি, তো একই টাইমে যদি একই নামে আবার ডোমেইন করতে যান তাহলে একটু ঝামেলা হবে। ধরেন আমিও করলাম যে নামে, আপনিও করলেন সেই নামে। একটা সিঙ্গেল নেটওয়ার্কে আসলে মাল্টিপল ডিসি থাকার কথা না। ডিসি আসলে ডিপেন্ড করে কার উপরে? ডোমেইনের উপরে না? এখন আপনি কি ডোমেইন মাল্টিপল হয়, ডোমেইন তো ইউনিক, কিন্তু আপনি একই নেটওয়ার্কের ভিতরে 5টা মেশিনে একই ইউনিক ডোমেইন কনফিগার করতে, আমরা একটু ঝামেলা আছে। তো এই জিনিসটা যদি নেটওয়ার্কে সে টের পেয়ে যায় তাহলে আপনি ইনস্টল করতে দিবে না। তো এই জন্য চেষ্টা করবেন ডোমেইনের নামটা সবাই আলাদা আলাদা রাখার। সুবিধা হচ্ছে নিজের নামের সাথে মিলিয়ে রাখেন আর কি, তাহলে তো আর নিশ্চয়ই কমন নাম নাই আশা করি। তো এখানে দেখেন 3টা অপশন আছে আবার, তাই না? সেই অপশনটা বুঝতে হলে আমাদের একটু আসলে ওই ফরেস্টের ব্যাপারটা বুঝতে হবে। ফরেস্ট মানে কি? সুন্দরবন না? জঙ্গল, তাই তো? ফরেস্ট। তো ধরেন আপনাদের একটা সুন্দরবন আছে, প্রত্যেকের আলাদা আলাদা বিশাল ব্যাপার, তাই তো? এটা হচ্ছে ফরেস্ট, তাই তো? ফরেস্টে কি থাকে? সুন্দরবনে কি আছে? বাঘ, হরিণ, গাছপালা, তাই তো? ধরেন বাঘটা ডাকতে পারবো না, গাছ আছে, ধরেন একটা গাছ আছে, তাই না? সো ফরেস্টের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ট্রি থাকে। ফরেস্টের কি থাকে? ট্রি থাকে। এখন এরকম অনেক ট্রি থাকতে পারে তো নাকি? নিশ্চয়ই একটা ট্রি নাই, অনেক ট্রি আছে, তাই না? অনেক সুন্দর গাছ আছে। এখন এই যে ফরেস্টের ট্রি, এই ট্রির ভিতরে ফুল পকর থাকতে পারে, তাই না? থাকতে পারে না? এখানে পাখিও থাকতে পারে, তাই তো? অনেক কিছু থাকতে পারে।
মৌমাছিও থাকে। মৌমাছিও থাকতে পারে। ধরেন এই জায়গায় একটা মৌমাছি থাকতে পারে তো নাকি? এই যে জিনিসগুলো থাকতে পারে, অথবা আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে সেটা হচ্ছে এই যে এইগুলা পাতা, তাই না? তার মানে ফরেস্ট থাকতে পারে, ফরেস্টের ট্রি থাকতে পারে, ট্রি অবজেক্ট থাকতে পারে, তাই তো? ট্রি থাকতে পারে কি অবজেক্ট। আমরা জানি যে সবাই তো ওপি কনসেপ্ট জানে, তার মানে অবজেক্ট সবাই চিনি, তাই না? তো অবজেক্ট বলতে আসলে পৃথিবী সবকিছুই বোঝায়। তার মানে পাতা থাকতে পারে, বাঘ থাকতে পারে, ভালুক থাকতে পারে, হরিণ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তাই না? তাহলে আমাদের এই ডোমেইনটাও আসলে এইভাবেই কাজ করে। ডোমেইনের মেইন জিনিসটাই হচ্ছে ফরেস্ট। প্রথমে কি থাকবে? ফরেস্ট থাকবে। এই ফরেস্টের আন্ডারে কোনো না কোনো ট্রি থাকবে, অবশ্যই ট্রি থাকতে হবে, মানে ট্রি ছাড়া ফরেস্ট হবে না। হবে একটাও ট্রি নাই তাহলে কি সম্ভব? তার মানে মিনিমাম একটা ট্রি তো লাগবে। এখন এই ট্রির অনেক ডালপালা থাকতে পারে, ট্রির অনেক শাখা পোশাখা থাকতে পারে, ট্রিকে কেন্দ্র করে অনেক ধরনের অবজেক্টও থাকতে পারে, কিন্তু মিনিমাম ফরেস্টের একটা ট্রি থাকবে। আবার মাল্টিপল ট্রিও তো থাকতে পারে, থাকতে পারে না? তার মানে আমাদের আসলে প্রথমে একটা ফরেস্ট অথবা একটা ডোমেইন থাকতেই হবে, যেটাকে আমরা বলি ডোমেইন, ইউনিক থাকতেই হবে। ধরেন আপনি একটা ডোমেইন পছন্দ করলেন google.com, তাহলে এই ডোমেইনটা দিয়ে আপনার প্রথম ফরেস্টের যাত্রা শুরু হবে, প্রথম ফরেস্টের যাত্রা শুরু হবে, এবং বাই ডিফল্ট google.com নামে একটা ট্রিও আপনার থাকবে। এখন আপনি চাইলে এই ট্রির ভিতরে, এই ট্রির ভিতরে mail.google.com নামে অনেক শাখা পোশাখা খুলতে পারেন, অথবা mail.google.com নামে নতুন একটা ট্রিও বানাতে পারেন। বুঝে গেল? তার মানে একটা ফরেস্টের আন্ডারে যে প্রাইমারি ডোমেইন থাকবে, তার আন্ডারে আপনি অ্যাজ এ চাইল্ড ডোমেইন তৈরি করতে পারেন, আবার ডিফারেন্টলিও এক একটা ডোমেইন তৈরি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে মেইন ডোমেইন কিন্তু গায়েব হয়ে যাবে না, মেইন রুট ডোমেইন কখনোই গায়েব হয়ে যাবে। সো ডোমেইনের সাথে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে ডিএনএস, তাই না? ডিএনএস বলি আমরা। সো ডোমেইন যদি কাজ করে তাহলে ডোমেইনের অবশ্যই একটা ডিএনএস সিস্টেম থাকতে হবে। বাই ডিফল্ট আমাদের ডিএনএস সিস্টেম কিভাবে কাজ করে? আমাদের সবার উপরে একটা রুট থাকে, রুট। এই রুটটাকে আমরা বলি হচ্ছে ডট। প্রত্যেকটা ডোমেইনের একটা করে ডট থাকে। ধরেন আপনার একটা ডোমেইন আছে www.google.com. এই যে লাস্টে যে ডটটা দিলাম, এই ডটটাকে বলা হয় রুট। এই ডটটাকে বলা হয় রুট। এই ডটটা আসলে আমরা কেউ দেই না লেখার সময়, না? কোনো ব্রাউজারে বা কোনো জায়গায় লেখার সময় এই ডটটা আমাদেরকে দিতে হয় না, একমাত্র যদি আপনি লিনাক্সে ম্যানুয়াল ডিএনএস কনফিগার করেন তখনই দিতে হবে, কারণ ওই টেক্সট ফাইল তো আর বুঝে না কিছু, ওটা তো টেক্সট ফাইল। এছাড়া পৃথিবীতে যত অ্যাপ্লিকেশন আছে তারা জানে যে প্রত্যেক ডোমেইনে অবশ্যই রুটের আন্ডারে আছে, এই জন্য লাস্টে একটা ডট দিতে হবে। এই জন্য আপনার ব্রাউজারে ডট না দিলেও কাজ করে, আপনি চাইলে ডট দিয়েও এন্টার দিতে পারেন, একই জিনিসই। তাহলে এই যে রুট দেখা যাচ্ছে, এই রুটের আন্ডারে আসলে থাকে কারা? বিভিন্ন টিএলডি গুলা এই রুটের আন্ডারে থাকে। টিএলডি মানে কি? কিছু একটা হবে। টিএলডি মানে কি? কিছু পড়ালেখা করেন না আপনারা। টিএলডি মানে হচ্ছে টপ লেভেল ডোমেইন। তাহলে এই যে টিএলডি গুলা থাকে, এই টিএলডি গুলা বা এই রুট কিভাবে কাজ করে সেটা আমরা ডিএনএস সার্ভারে যখন করব তখন দেখব। এখন জাস্ট জানেন যে রুটের আন্ডারে বিভিন্ন ধরনের টিএলডি থাকে। এই প্রত্যেকটা টিএলডি এর আন্ডারে থাকে হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ডোমেইন নেমটা আমরা কিনি, আমরা একটা নাম কিনি না, সেই নামটা থাকে হচ্ছে এই যে আমরা যে টিএলডি নিছি সেই টিএলডি এর আন্ডারে। সো এটারও মাল্টিপল থাকতে পারে, তাই তো? আরেকটা তো না দিলে আপনারা রাগ করতে পারেন। এগুলি সবই আছে কার আন্ডারে? .com এর আন্ডারে।
এদের আন্ডারে থাকে কারা? না একটু না দিলে চলে খুলে যাবে এগুলো সব ওরা আছে তাই না? তাই তো এখন যদি আপনি এইটাকে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে cloud.google.com. তাই না? তা আমরা আসলে তাই তো বলি www.google.com, আমরা তাই বলি না mail.google.com। এদেরও আবার প্রত্যেকেরই বাই ডিফল্ট www থাকে, এটা একটা সিনেমিং এর ইস্যু আছে, ক্যানোনিক্যাল নেমিং এর প্রত্যেকেরই www থাকতে হয় যদি HTTP চলে, বাট এই www আবার www থাকতে হবে, প্রত্যেকটা নামেরই বাই ডিফল্ট একটা ক্যানোনিক্যাল নেম হচ্ছে www। তো এই যে জিনিসগুলো আমরা লাগতেছি এই পুরো জিনিসটা মিলেই তো হয় একটা ডোমেইন নেম, তাই না? আমরা তো এইভাবেই ডোমেইন নেমকে চিনি। তো আমরা যখন কোনো একটা ফরেস্ট খুলবো আমাকে এরকম একটা ইউনিক ডোমেইন নেম লাগবে। আপনি যদি cloud.google.com নামে কোনো একটা ফরেস্ট ওপেন করেন, সেই ফরেস্টের আন্ডারে google.com কোনোদিনই যেতে পারবে না। কিন্তু আপনি যদি google.com ওপেন করেন তার আন্ডারে cloud.google.com অবশ্যই যেতে পারবে। আপনি যদি .com ডোমেইন ওপেন করেন তাহলে অবশ্যই google.com yahoo.com এর ভিতরে যেতে পারে। অনেকেই মনে করে যে একই ডোমেইনে কিভাবে মাল্টিপল বিভিন্ন নামের ডোমেইন থাকে, সেই ক্ষেত্রে .com নিয়ে কাজ করা হয়। আসলে মাদার যে ডোমেইন থাকে তার আন্ডারে এগুলি থাকে, ঠিক আছে? এখন আমাদের সাবডোমেইন না যেগুলো মেইন ডোমেইনের আন্ডারে থাকে, সাবডোমেইন কনসেপ্টটা আসলে এই জায়গায় নাই, বাট এটাকে আপনি চাইল্ড ডোমেইনের সাথে তুলনা করতে পারেন। বাট সাবডোমেইন বলতে পারেন যদি আপনি ওই যে লিনাক্স চালায় অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ওই জায়গায় সাবডোমেইন বলতে পারেন না। সবগুলি মিলে তো FQDN, সবগুলি মিলেই FQDN, পুরো নামটাই হচ্ছে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। ফুললি কোয়ালিফাইড এই কারণে বলা হয় যে এটার কি আর কোনো জায়গায় কোনো অংশ আছে কিনা। ধরেন আপনি mail.google.com নামে একটা ডিসি ওপেন করছেন, আপনি মনে রাখবেন এই ডিসিটা আমরা বলতেছি ইউনিক ডোমেইন নেম, মানে ইন্টারনেটে এটা অ্যাক্টিভেট, তাই না? অবশ্যই অনলাইনে একটাই হবে, আর একজন যদি ওপেন না করতে পারে এই জন্য এটাকে বলা হয় ফুললি কোয়ালিফাইড। ধরেন আপনার আছে, আমি আবার ওপেন করতে গেছি, তাহলে আমারটা কি ফুললি কোয়ালিফাইড? কিন্তু আমারটা তো ডোমেইন নেম হিসাবে রাইট, মানে কোয়ালিফাইড ডোমেইন নেম, কিন্তু এটা ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। তো আমাদেরকে এই মেশিনটাকে যদি আমরা অন্য কোনো একটা এক্সিস্টিং ডোমেইনের আন্ডারে, ধরেন আমার এখন একটা ডোমেইন নেম হচ্ছে google.com, এই ডোমেইন নেমের আন্ডারে অলরেডি একটা ডিসি আছে, আমি আরো একটা ডিসি খুলতে চাই, তখন আমাকে ওই প্রথম অপশনটা চুজ করতে হবে। মানে আমি নতুন একটা ডিসি ওপেন করতে চাই এক্সিস্টিং কোনো একটা ফরেস্ট, তো আমাদের কাছে কোনো ফরেস্ট নাই। সেকেন্ড হচ্ছে অ্যাড এ নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট। ধরে নিচ্ছি এবার আমার কাছে আগে থেকেই একটা ফরেস্ট আছে, আমি তার আন্ডারে নতুন একটা ডোমেইন খুলতে যাচ্ছি। খেয়াল করে দেখেন এই ডোমেইনটার দুইটা টাইপ আছে। প্রথম টাইপ হচ্ছে চাইল্ড ডোমেইন, সেকেন্ড টাইপ হচ্ছে ট্রি ডোমেইন। দুইটা টাইপ, প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে যদি আপনি আবার নতুন ডোমেইন ওপেন করতে চান দুইটা টাইপ, একটা হচ্ছে চাইল্ড ডোমেইন আর একটা হচ্ছে ট্রি ডোমেইন। এখন ধরেন আপনাদের যে দাদা, সে হচ্ছে আপনাদের ফরেস্ট। দাদার মনে করেন আপনার বাবাও আছে, আপনার চাচাও আছে, তাই না? বাবার আবার আপনার বাচ্চা সন্তান আছেন, চাচারও আবার বাচ্চা সন্তান আছে, তাই তো? এখন আপনার বাবার জন্য আপনি হচ্ছেন চাইল্ড, তাই না? কিন্তু আপনার চাচার কাছে কি আপনি চাইল্ড? কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে এই বাবা আপনার জন্য, আপনার বাবা যেমন প্যারেন্ট ডোমেইন আর আপনার চাচা হচ্ছে ট্রি ডোমেইন। তার মানে একই ডোমেইনের একই ফরেস্টের আন্ডারে মাল্টিপল যতগুলো ট্রি ওপেন হবে সেই ট্রিগুলোই হচ্ছে ট্রি ডোমেইন। মনে রাখবেন চাইল্ড ডোমেইন বাই ডিফল্ট প্যারেন্ট ডোমেইন থেকে সবগুলো অবজেক্ট অ্যাক্সেস করতে পারে। আপনি আপনার বাবার সম্পত্তি তো পাবেন নাকি? কিন্তু আপনি কি আপনার চাচার সম্পত্তি পাবেন ফর শিওর? না, এরকম কোনো কিছু গ্যারান্টি সহকারে বলা যায়? কিন্তু আপনি আপনার বাবার সম্পত্তি পাবেনই। কিন্তু ট্রি ডোমেইন নিজস্ব অবজেক্ট কন্ট্রোল করতে পারে।
কিন্তু চাইল্ড ডোমেইন নিজস্ব অবজেক্ট কন্ট্রোল করতে পারে না, তাকে অবশ্যই প্যারেন্ট থেকে ইনহেরিটেন্স সূত্রে বিভিন্ন ধরনের জিনিস পেতে হবে। বুঝা গেল? এখন আপনার কোনো একটা সম্পত্তি, সেটা ধরেই নিচ্ছি যে আপনি ইনহেরিটেন্স সূত্রে পাবেন, কিন্তু আপনার চাচাতো ভাই সে তো নিশ্চয়ই আপনার এই সম্পত্তি কোনোভাবেই পাবে না। সো যদি আপনি google.com আপনার কাছে থাকে, এখন আপনি mail.google.com কে যদি চাইল্ড ডোমেইন হিসাবে করেন, তার মানে google.com এর যত অবজেক্ট আছে সেগুলো আপনার সাথে বাই ডিফল্ট ইনহেরিটেন্স সূত্রে আসবে। কিন্তু ক্লাউড যদি আপনি ফ্রি ডোমেইন করেন, তাহলে এইটার সকল অবজেক্ট এখানে ইনহেরিটেন্স সূত্রে আসবে। বুঝা গেল? স্যার আপনার যদি কখনো এরকম খুলতে হয়, খুলে নেবেন। অবশ্যই সেই ক্ষেত্রে আপনার প্যারেন্ট ডোমেইন লাগবে, প্যারেন্ট ডোমেইন লাগবে। আর 3 নম্বর অপশনটা হচ্ছে সবচেয়ে সহজ অপশন, অ্যাড এ নিউ ফরেস্ট। বাবা চাচা কাউকে চেনার প্রয়োজন নাই, নিজেই আপনি সম্পত্তি শুরু করে দেবেন। এটা সবচেয়ে ভালো, সহজ, তাই না? মামলা মোকদ্দমার কোনো ইস্যু নেই, যা নিজের তাই। তো আমরা প্রথমে আজকে যেটা খুলবো সেটা হচ্ছে একটা রুট ডোমেইন খুলবো, তাই তো? তাহলে আপনারা যে কোনো একটা ডোমেইন নাম নিজের ইচ্ছে মতো নিতে পারেন। খেয়াল রাখবেন, যেহেতু আমরা এটাকে ব্রিজ কানেকশন করছি VMware এ, তার মানে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে, তাই না? সো পাবলিক ডোমেইন ইউজ না করাই বেটার। facebook.com google.com ইউজ না করাটাই বেটার হবে, কারণ ক্লায়েন্ট থেকে তখন DNS ম্যানেজমেন্টে ঝামেলা হবে। তা আমরা সুবিধার জন্য আমি B1, এটা তো আপনাদের ব্যাচ 1, তাই না? ডট লোকাল নামে আমি একটা ডোমেইন খুললাম। আপনারা দয়া করে এই নামে খুলেন না, আপনারা অন্য নামে খুলেন, asel.local, habib.local। লোকালটা কেন মানে কম দিতে পারবো। সবারই দেওয়া লাগবে? হ্যাঁ? লোকালটা না, লোকালের জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন, b1.russell b1। বিষয়টা হচ্ছে একটা ডট লাগবে, তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই ভ্যালিড TLD ইউজ করতে হবে যদি আপনাকে এটাকে আপনি ভ্যালিড ডোমেইন কন্ট্রোলার বানাতে চান। তো আমরা তো ভ্যালিড ডোমেইন কন্ট্রোলার বানাচ্ছি না, আমরা টেস্ট পারপোজে বানাচ্ছি। এই জন্য আমি টেস্ট পারপোজে বানানোর জন্য লিখছি ডট লোকাল। পৃথিবীতে কি ডট লোকাল নামে কোনো TLD আছে? স্যার আমরা কি ডট লোকাল দেবো? যাই দেন না কেন, হুবহু দিয়ে ঠিক আছে। .com .net এগুলো ইউজ না করা ভালো। কেন? কারণ আপনি এমন কোনো নাম দিতে পারবেন না যেটা আসলে রিয়েল লাইফে নাই। বুঝা গেল? সো যদি বেস্ট চান আমার কাছে জিজ্ঞেস করেন, আপনি আপনার নাম ডট লোকাল দেন অথবা B1 ডট আপনার নাম দেন। আপনার নাম তো আছে নাকি? দেন। এই লোকালটাকে কি বলে? এই লোকালটা হচ্ছে TLD। কিন্তু আসলে এটা TLD না, এটা আমরা এমনি বানাচ্ছি। একটু বুঝতে হবে আর কি। আপনি যদি আপনার অফিসের জন্য ডিসি তৈরি করতে চান, যে ডিসিটা ইন্টারনেটে অ্যাক্টিভেট, তাহলে আপনাকে অবশ্যই আপনার কোম্পানির যে একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে না, ধরেন bitm.org.bd, তখন আমাকে এটা এখানে লিখতে হবে। না, bitm.org.bd লিখবেন যদি আপনার অ্যাড্রেস এইটা হয়, যেমন bitm অ্যাড্রেস এইটা। আর আপনার যে অ্যাড্রেস হয় bitm.org, তাহলে bitm.org দেখি আমরা আপনার কোম্পানির যে বুঝা গেল? সো এটা দিয়ে নেক্সট দেন। আপনাদের ক্লাসের এসি বাতাস খুব অল্প। স্যার নিচে বসে তো ঠান্ডা হয়ে যায় স্যার। আপনি এসে দাঁড়ান, দেখবেন কতটুকু ঠান্ডা। দেখেন এরপরে এরকম একটা অপশন আসছে, তাই না? খেয়াল করে দেখেন এখানে কি বলছে, দুইটা লেভেল আছে। এটা এখনো আসে না, এবার আলোচনা করে ফেলি। একটা হচ্ছে ফরেস্ট ফাংশনাল লেভেল আর একটা হচ্ছে ডোমেইন ফাংশনাল লেভেল। আমরা তো ফরেস্ট তৈরি করতেছি, তাই না? এখন ফরেস্ট মানে কি? পুরা বন, সুন্দরবন। এখন সুন্দরবনে নিশ্চয়ই কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এখন সুন্দরবনের ভিতরে মনে করেন একটা গাছ, সুন্দরী গাছ, তারও নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এখন ধরেন আপনি সুন্দরবনের জায়গায়
আপনি মনে করেন শালবনে চলে গেলেন, কিন্তু সুন্দরী গাছটাকেই নিয়ে গেলেন শালবনে। শালবনে কি ওই সুন্দরী গাছটা কোনোভাবে বেঁচে থাকতে পারবে? পারবে না। তার মানে আপনি ফরেস্টের যে ফাংশনাল লেভেল সেইটা অবশ্যই আপনার ডোমেইনের ফাংশনাল লেভেল থেকে বেশি হতে হবে। ফাংশনাল লেভেল বলতে বুঝাই, ধরেন আপনার কোম্পানিতে একটা ডিসি আছে হচ্ছে 2016, আর একটা আপনি নতুন ডাটাবেস সার্ভারের জন্য একটা সার্ভার নিছেন যেটাতে আপনি সেটআপ দিয়েছেন 2012। এখন আপনার মেইন ফরেস্ট হচ্ছে 2016 এ, মেইন ফরেস্ট হচ্ছে 2016 এ, আর আপনার ডাটাবেস সার্ভার হচ্ছে 2012 এ। তাহলে এখন আপনার ফরেস্ট কি ডাটাবেস সার্ভার কি চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবে না? চিনতে পারবে না? ফরেস্ট হচ্ছে 2016, আর ফিচার বেশি। আপনার নতুন যে সার্ভারটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা হচ্ছে 2012। চিনতে পারবে? ধরেন ফরেস্ট হচ্ছে 2012, নতুন যে ডিবি সার্ভারটা আনছেন সেটা 2016। এখন কি সেটা আপনি ফরেস্টে কানেক্ট করতে পারবেন? কানেক্ট করতে, হ্যাঁ স্যার ফিচার যদি আমি কমাই দিই তাহলে কি অ্যাড করা যাবে না? ফিচার আমি 16 এর ফিচার কমাই দিলাম, 12 এর লেভেলে নিয়ে আসলাম, হ্যাঁ আনলেন, তখন কি করা যাবে না? আপনারা যারা এই যে নতুন নতুন ল্যাপটপ কিনছেন, নতুন ল্যাপটপগুলোতে উইন্ডোজ 10 8 ইনস্টল হয়, 7 বা XP ইনস্টল হয় না, এরকম আছে না? আছে, হয় না? হয় পুরান ল্যাপটপ যেগুলোতে মনে করেন 7 XP ইনস্টল হইতো, সেইগুলো থেকে 8 ইনস্টল হয় হয়তো, হ্যাঁ কেন? যে আপডেট সে আসলে লো গ্রেডের জিনিসগুলোকে চিনে, যে লো গ্রেডের সে আপগ্রেডের জিনিসগুলোকে চিনে না, তাই না? তাহলে এখন আবার বলে আপনার কোম্পানিতে যদি 2016 এর সার্ভার থাকে ডিসি ডোমেইন কন্ট্রোলার, তার ভিতরে আপনি এখন একটা 2012 ঢুকাইতে চাচ্ছেন, আপনি কি ঢুকাইতে পারবেন? হ্যাঁ শিওর? দেখেন আমি এইখানে 2012 এর একটা ফরেস্ট লেভেল তৈরি করছি, তাহলে আমি 2008 ঢুকাইতে পারবো, তাই তো? দেখি পারতেছি? আমি এইখানে 2008 নিছি, আমি এইখানে 2008 ও পারি, 2012 ও পারি, কারণ আপনার যে মেইন ফরেস্ট সেটা লো গ্রেডেড, কিন্তু আপনার যে নতুন জায়গায় অ্যাড করতেছেন সেটা হাই গ্রেডেড, সেটা লো গ্রেড কেউ চিনে, নিজেকেও চিনে। যদি আপনি 2016 থাকে আর 2012 অ্যাড করতে চান, সে 16 এ কিভাবে অ্যাড হবে? সে তো চিনেই না 16 কে, সে তো 16 কে তাকে চিনেই না। বুঝতে পারছেন কি না? আপনার 2012 আছে, আপনি 16 কে আনছেন, 16 কি চিনে 2012 কে? চিনে। 16 আপনার 16 আছে, আপনি 12 আনছেন, 12 কি 16 কে চিনে? না স্যার, 12 16 কে কখনোই চিনবে না। কিভাবে অ্যাড হবে ওই ফরেস্টে? 16 কে তো কোনোদিন দেখেই নাই, ওর জন্মের সময় তো 16 ছিলই না। বুঝতে পারছেন? ধরেন আপনার দাদা আমলে কোনো কারণে আপনি টাইম মেশিনে যে চলে গেল, যে আপনার মোবাইলটা দিয়ে বলেন কথা বলতে, কি বুঝবে সে? তার কাছে টেকনোলজি নাই। তো আপনি যখন লো গ্রেডের জিনিস আপনি হাই গ্রেডের জিনিসের সাথে ট্যাগ করতে যাবেন, তখন কিন্তু আপনি পারবেন। বুঝা গেল বিষয়টা? তো আমাদেরকে মনে রাখতে হবে, আমি যদি ফরেস্টের ফাংশনাল লেভেল টেকনিক্যাল প্রিভিউ মানে হচ্ছে 2016 আর কি, 2016 দেই, তাহলে আমার কোনো ডোমেইন 2016 এর নিচে হতে পারবে না। তো অনেক কোম্পানিতেই পুরাতন কিছু সার্ভার থাকে, থাকে না? থাকে তো, ধরেন 8 এ করা, কারণ 8 ছাড়া ওই ডাটাবেস কোথাও ইনস্টল হয় না,
এরকম আছে না? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফরেস্টের ফাংশনাল লেভেলটা কমাই দিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনি ওই সার্ভারগুলোকে এটার ভিতরে কানেক্ট করতে পারবেন। আমাদের এইখানে এরকম কোনো অপশন নাই, আমরা একটু দিয়ে রাখি। খেয়াল করে দেখেন পরের অপশনটা হচ্ছে রিস্টোর মোড পাসওয়ার্ড। রিস্টোর মোড পাসওয়ার্ড কি জিনিস? যদি কোনো কারণে আপনার এই যে পুরো ডোমেইন সার্ভিস, এই ডোমেইন সার্ভিস ডিজাস্টার হয়, হতে পারে না কোনো কারণে, সেই ক্ষেত্রে পুরো ডিরেক্টরি সার্ভিসটাকে আপনার রিস্টোর করার প্রয়োজন পড়তে পারে, তখনও আপনার কাছে একটা পাসওয়ার্ড চাবে। এটা হচ্ছে সেই পাসওয়ার্ড, আপনার অ্যাডমিনের যে পাসওয়ার্ড, এটা সেই পাসওয়ার্ড দিতে হবে এমন কোনো কথা নাই, বরঞ্চ এইটা সেই পাসওয়ার্ড না দেওয়াটাই হচ্ছে বেটার। ধরেন আপনারটা কোনো কারণে হ্যাক হয়েছে, আপনার ডিরেক্টরি হ্যাক হয়ে গেছে, আপনার সকল অবজেক্ট এডিগুলি এলোমেলো হয়ে গেছে, এখন আপনি যদি রিস্টোর মোডের পাসওয়ার্ডটা সেমই রাখেন তাহলে হ্যাকের ওরা হবে। এর জন্য রিস্টোর মোডের পাসওয়ার্ড ডিফারেন্ট রাখা ভালো। আমরা যেহেতু আসলে আমাদের এই সংক্ষিপ্ত কোর্সে ওই যে সব অ্যাডভান্স জিনিস দেখবো না, স্যার এগুলো আপনার যা মনে হচ্ছে কোনো সমস্যা নেই। নেক্সট, ক্রিয়েট ডিএনএস ডেলিগেশন। আমাদের এখানে ডিএনএস ডেলিগেশনের কোনো ইস্যু নাই, কারণ আমরা ইন্টারনেটে কোনো একজনের সাথে আমাদের এই ডোমেইনটা ক্রস চেক করাচ্ছি না, সো এটা আমাদের এই অপশনই নাই, কারণ আমাদের এখানে কোনো ডিএনএস সার্ভারই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। খেয়াল করে দেখেন এখন যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হয় হচ্ছে নেট বায়োস নেম। নেট বায়োস নেম তো জানেন সবাই, তাই না? কম্পিউটারের একটা করে নেট বায়োস নেম থাকে না নাকি? বড় হাতের অক্ষরে একটা নেট বায়োস নেম থাকে, তাই তো? যেটা দিয়ে কি করা যায়, যেটা দিয়ে নেটওয়ার্ক থেকে উইদাউট অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক থেকে কোনো একটা অবজেক্টকে কন্ট্রোল করা যায় নেটওয়ার্ক লেভেলে। ধরেন আপনি আপনার একটা মেশিন আছে, সেই মেশিনটা আমরা নেটওয়ার্ক বুট করতে পারি না? নেটওয়ার্ক বুট করতে হলে আমাকে একটা নাম দরকার না? সেই সময় কম্পিউটারের কোন নামটা ইউজ হয়? এই কম্পিউটারের নেট বায়োস হিসেবে যে নেমটা থাকে শুধু সেই নেমটাই ইউজ হয়। সো অবশ্যই এই নেমটা ইউনিক হইতে হবে আপনার নেটওয়ার্কে, নেটওয়ার্কে অবশ্যই সেই নেম ইউনিক হতে। সো দয়া করে কেউ B1 দেন নাই আশা করি, তাই না? সবাই এরকম নামের পর তো B1 দিয়ে ইয়ে দিছি, নাম দিছি। কপি করেন, ঠিক আছে, কম কপি করেন। না স্যার, ওই যে B1 এরপরে নাম দিতে বলছেন না, তখন B1 দিয়ে নাম দিছি। দেখেন এরপরে হচ্ছে পাথ। এখানে তিনটা পাথ আছে, প্রথমটা হচ্ছে ডাটাবেস ফোল্ডার, পরটা হচ্ছে লগ, তারপরটা হচ্ছে সিস্টেমে ভলিউম ইনফরমেশন ফোল্ডার। আপনি যদি এইটাকে কোনো একটা রিয়েল সার্ভার করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই এই তিনটা লোকেশন আপনার মেইন সি ড্রাইভের বাইরে দিয়ে রাখবেন, ওকে? যাতে এই ইনফরমেশনগুলা, ধরেন আপনি লগ ফাইল ফোল্ডার সিতেই দিয়ে রাখছেন, তাহলে আপনি কিসের লগ সেভ করবেন যখন আপনার উইন্ডোজের সি ড্রাইভ ক্র্যাশ করছে? লগ করবেন কি? লগ তো নাই। তো এই জন্য এই জিনিসগুলা সাধারণত রাখা হয় নেটওয়ার্ক স্টোরেজে। স্টোরেজটা আপনার টোটাল সার্ভার থেকেই বাইরে। আপনি লগ চেক করবেন কিভাবে? আপনার মেশিনে আগুন লাগলে মেশিনই তো নাই, তাই না? সেই জন্য এইগুলি বাইরে রাখা হয়। আমাদের ক্ষেত্রে এত সমস্যা নেই, আমরা এখানেই রাখি। আমাদের এখানে আশা করি সমস্যা হবে না। আগুন লাগলে আমরা স্ন্যাপশট রিপেয়ার করতে পারি। নেক্সট, একটু যদি এস ভলটা ক্লিয়ার করতে পারেন। এস ভল কি? সিক্স ভল সিস্টেমের ভলিউম ইনফরমেশন, যেখানে পেজ ফাইল থাকে। সিস্টেম ভলিউম তো উইন্ডোজ ক্লায়েন্টই আছে, আছে নাকি? নাকি আমি বলছি দেখে কেন বলছেন আছে? পেজ ফাইল চিনেন? এটাই কাস্টমটা কি ডাটাবেস ফোল্ডার? ডাটাবেস, ডাটাবেস অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেস। দেখেন এখানে একটা ভিউ স্ক্রিপ্ট দেওয়া আছে, এটা হচ্ছে পাওয়ারশেল স্ক্রিপ্ট। আমরা এতক্ষণ যত কথাবার্তা বলছি অনেক নেক্সট স্ক্রিপ্ট করে এটা রাখলে মাত্র 4-5টা লাইন পাওয়ারশেলে চালিয়ে দিলে এই কাজটা করা সম্ভব। পাসওয়ার্ড কমপ্লেক্সিটি মেইনটেইন করে। পাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পাওয়ারশেল স্ক্রিপ্ট জানতে হবে। পাসওয়ার্ডটা ইয়া দেখে পাওয়ারশেল স্ক্রিপ্ট না জেনে আপনি এমসিসি পাস করতে পারবেন না। সেজন্য আমি প্রথম ক্লাসে বলছি যে এই কোর্সের সাথে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই পাওয়ারশেল স্ক্রিপ্টের থিওরি পার্টগুলো, যেগুলো এমসিসি পরীক্ষায় আসে।
এটা হচ্ছে পাওয়ারশেল স্ক্রিপ্ট, খুবই সোজা। এই মডিউলে এখানে লেখা আছে ইম্পোর্ট মডিউল এডিডিএস ডিপ্লয়মেন্ট। যতবার আপনি এডিডিএস ডিপ্লয়মেন্ট করতে যাবেন কথা একটাই থাকবে, আপনি যদি ফরেস্ট ইনস্টল করতে চান তাহলে ইনস্টল এডিডিএস ফরেস্ট। এডি মানে কি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ফরেস্ট। দেখেন ক্রিয়েট ডিএনএস ডেলিগেশন ফলস, ডাটাবেজের পাথ, ডোমেইনের মোড, ডোমেইন নেম, ডোমেইন নেট বায়াস নেম, ফরেস্ট মোড, ইনস্টল ডিএনএস, লগ পাথ, নো রিপোর্ট অন কমপ্লিশন, সিস্টেম ভলিউম পাথ 4। এই হলো জিনিসগুলো, এইগুলি আপনাকে জানতে হবে। এই মুহূর্তে লাগতেছে না যেহেতু আপনি আসলে ডেস্কটপ এক্সপিরিয়েন্সে আছেন, বাট যদি আমরা উইন্ডোজের কোর ইনস্টল করি সেক্ষেত্রে আমাদেরকে ওইগুলি এই পাওয়ারশেল জানতে হবে। পাওয়ারশেল বলতে কি বোঝায়? সিএমডি, তাই না? সিএমডি আর পাওয়ারশেলের মধ্যে একটা পার্থক্য আছে। উইন্ডোজ সার্ভারের কমান্ড প্রম্পট আর ক্লায়েন্টের কমান্ড প্রম্পট এক। ক্লায়েন্ট কমান্ড প্রম্পট দিয়ে আপনি এই কাজ করতে পারবেন না, আপনাকে পাওয়ারশেল দিয়ে এই কাজটা করতে হবে। ডাটাবেস সার্ভার আপনি কমান্ড প্রম্পট দিয়ে মেনটেন করতে পারবেন। পাওয়ারশেল আর কমান্ড প্রম্পট দেখতে একই রকম, কাজকর্ম একই রকম। কালারটা আপনি চেঞ্জ করে দিবেন। সো এটা নেক্সট দেওয়ার পর আপনাকে প্রিরিকুইজিট চেক বলবে, এবং আমি মোটামুটি কনফার্ম অনেকেরই এই যে এরর আসতে পারে। আমার এরর আসলে ভালো, তাহলে আলোচনা করা যাবে, না হলে আমি আলোচনা না করেই করতে হবে। প্রিরিকুইজিট চেকে যদি কারো কোনো এরর আসে, সেই এররটা অবশ্যই আপনাকে ভালো মতো করতে হবে, কারণ অনেক সময় কাজের এরর আসে। আপনার মেশিনে সব জায়গায় আসবে কোনো কথা আসছে যাদের কাস্টমার আসবে ধরে নেন তারা আসলে ভাগ্যবান, কারণ তারা কিছু একটা শিখছে। যাদের কোনো এরর আসবে না তারা আসলে বুঝতে পারেন না যে কি টাইপের এরর আসে। যেদিন অরিজিনালি অফিসে ডিপ্লয় করতে যাবেন ওই দিন দেখবেন রেড চলে আসছে। আপনার কি আসছে? এরর আসছে? রেড আসছে? আপনার তো রেড আসে না, স্পেস খালি নেই। আমি তো এখানে ভিতরে বসছি, এখানে ভিতরে একটা ফোন করে দেখা তো আছে। প্রত্যেকটা দিয়ে দিন। আপনি দেখেন তো আপনার স্পেস খালি আছে কিনা দেখেন। খালি এটা গেম ফিজিক্যাল মেশিন এখানে ক্লিক করেন, এখানে মানে আমার পুরো মেশিন চলে যেতে চাইলে আপনার পুরো এখানে না, শুধু যদি সি যায় তাহলে দেখেন তো সি দিলাম উপরে উপরে। এখন আপনাকে কি আসছে? এর আসছে খালি নেই দেখেন খুলে গেছে। এখন তো এটাকে যে ক্লাসটা এক্সটেন্ড করা যায়, এক্সটেন্ড করা যায় না। আমার কোনো এরর আসে না, খুব ভালো লাগছে। এর যেগুলো আসছে এগুলো ওয়ার্নিং, ওয়ার্নিং কোনো ইস্যু না। কারো রেড আসছে? রেড না, না রেড আসছে না। কারো রেড আসছে? না স্যার। খুব ভালো হয়েছে, এটাতে আসলে কোনো প্রবলেমই হয় না, আপনারা ইনস্টল দিয়ে দেন। দুই একজন আনন্দ রেড আসলে কি করব স্যার? এগুলো রেড আসলে ওইখানে বলা থাকবে কি সমস্যা হয়েছে, ওই কাজটা আবার করে আসতে হবে। এই তো আসে না, এমনি আলোচনা এটা ভিতরে এখানে কাজ করতে হবে, ইউআই কাজ করতে হবে। ইনস্টল করে ফেলেন, একটু সময় লাগবে এটা ইনস্টল হতে। হার্ড ডিস্ক পাই তো আপনি কি করতেছেন? এই এইচপি রিকভারি করতেছেন কি? এই আপনার স্মৃতি কিছু নাই কেন? কত জিবি জায়গা রাখছেন? 10 জিবি? 10 জিবি নিতে বলছিলাম সার্ভার, 20 জিবি মিনিমাম বলছিলাম। কি ব্যাপার আপনারা? এই যে বুঝছেন, এই যে আপনি ভালো আমাদের এই মেশিনটা রান হওয়ার পর আমাদের আগের যে সার্ভারটা ছিল সেই সার্ভারটা কিন্তু আর নাই, এখন এটা ডিসি হয়ে গেছে। ডোমেইন কন্ট্রোলার, এটা কিন্তু আগের সার্ভারটা আমাদের আর নাই।
এবং খেয়াল করে দেখবেন আগের ক্রমে আগের ইউজার এবং এই ইউজার দুটোই এক পাসওয়ার্ড আগের ইউজারের এবং এই ইউজারের এক, তাই তো? কিন্তু মেশিনের ভিতরে প্রোফাইল দুইটা আলাদা। আপনার যে লোকাল হোস্ট সেই প্রোফাইল আর এই ডিসি প্রোফাইল আলাদা প্রোফাইল, দুইটা এক প্রোফাইল না, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে লোকাল ইউজার সার্ভারের, একটা হচ্ছে লোকাল ইউজার, আর একটা হচ্ছে ডোমেইন ইউজার। অর্থাৎ লোকাল ইউজারটাকে আমরা বলছি লোকাল অ্যাডমিনিস্ট্রেটর, ডোমেইন ইউজারটাকে এখানে আমরা বলতেছি ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর। আর একটা হচ্ছে ডোমেইনের ইউজার, একটা হচ্ছে লোকাল মেশিনের ইউজার। দুটো পাসওয়ার্ড দিয়ে দিয়েছি স্যার এটা পাসওয়ার্ড একই। কারণ আগে যে এক্সপেরিয়েন্স কাজ করবে স্যার এররের কথা বললেন, হ্যাঁ যে এরর দিতে পারে, এখানে কি ধরনের এরর দিতে পারে? অনেক ধরনের এরর দিতে পারে, যেমন আপনার নেটওয়ার্ক কার্ড কনফিগারেশন ঠিক নেই, আপনার নেটওয়ার্ক কার্ডে আইপি নাই, আপনার পাসওয়ার্ডের সমস্যা আছে, আপনার ডোমেইন নেমের সমস্যা আছে, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। স্যার বেশিরভাগই সমস্যা দেখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটর থেকে লগইন না করলে, তখন আবার অ্যাডমিনিস্ট্রেটর থেকে লগইন না করলে তো আপনি করতেই দিবেন না। করতে দিবে না। নিজে করতে যান তখন দেখবেন এরকম। আপনার প্রিভিলেজ নাই, যে এররটাই দিবে সুন্দর ডেসক্রিপশন লাগা থাকবে কি সমস্যা, ওইটা সুন্দর করে করবেন এবং ওই অনুযায়ী কাজ করবেন। সবাই কি আজকে অ্যাটেন্ডেন্সে সাইন করছেন? আজকে আমাদের ক্লাসে অনেক মানুষ আসছে, এমডি ওমর ফারুক এবং আব্দুল্লাহ নাইম আর আরিফুল হাসান বাদে বাকি সবাই আছে। হ্যাঁ আপনার এসটিআইটি কত? হ্যাঁ। এমডি শহীদুল ইসলামকে আপনি একটা শিটে সাইন করছেন, তার মানে আপনি অর্ধেক ক্লাস করছেন। আজকে ক্লাস হবে আসো। শুনেন, দয়া করে এই সাইজগুলো দুইটাতে সাইন করেন, এইগুলি সরাসরি প্রজেক্ট অফিসে চলে যায়। প্রতিদিন বোঝা কোনোভাবে যদি মিস করেন, অ্যাটেন্ডেন্স মিস হলে আপনার অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে করবেন। আর এইখানে যে অ্যাটেন্ডেন্সটা দেখতে পাচ্ছেন, এই অ্যাটেন্ডেন্সটা আমার কাছে থাকবে। এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমি আপনাদের পরীক্ষার মার্ক দিব। ঠিক আছে? এই জন্য এই অ্যাটেন্ডেন্সে আপনারা চাইলে যে বিভিন্ন 2 নম্বরে করে অন্য দিনে সাইন টাইন করে ফেলতে পারেন, বাট আমার কিছু যায় আসে না, কারণ আমি অ্যাটেন্ডেন্সের মার্ক দিব না। এখানে সাইন করবেন, এটা দিয়ে আমি মার্কিং করব। আর এই যে ক্লাসটা সরাসরি কালকে সকালবেলা প্রজেক্ট অফিসে চলে যাবে একদম। এটা কোনো রকম রিপ্লেসমেন্টের, কোনো রকম এডিটিং এর সুযোগ কালকে আপনি পাবেন না। তো আপনি যদি একটাতে সাইন না করেন, তাহলে ধরে নিবে আপনি ওই সেশনে চলে গেছেন, বা আপনি প্রথমটা সাইন করেন না, মানে ওই সেশনে আপনি আসেন স্যার একটু দিবেন। আমরা তো দুইটা প্ল্যান ছিল রে কই নেই না করলে বাদ। স্যার 4টাতে করছিলাম। চারটায় করছি তো এইটা তো আমার, এই জন্য আমি আপনাকে দেখুন ধন্যবাদ দিই। 6টা আছে আর ওইগুলোতে সাইন করলে প্রজেক্ট আপনাকে এখানে 6টা আসলে খেয়াল করে দেখেন, ইম্পর্টেন্ট পার্ট B1 অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? এর মানে কি? ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটর। আপনি যদি আদার ইউজারে যান, তাহলে এইখানে আপনি যত ইউজার নেম লেখেন না কেন, এটা কি হবে? ডোমেইনের আন্ডারে। কিন্তু আপনি যদি ফিজিক্যাল মেশিনে লগ ইন করতে চান, এটা কাজ করে না? ও, এটা তো ডোমেইন সার্ভার, এটাতে হবে না, ক্লায়েন্টে হবে। সেই ক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করতে হবে, এটা দেখা মনে পড়ে। এখানে পাসওয়ার্ড যেটা ডোমেইন পাসওয়ার্ড দিছে ওটা আপনাদের মেশিনের পাসওয়ার্ড দেবেন, ডোমেইনের জন্য কোনো পাসওয়ার্ড দেবেন। একবার অবজেক্টটা রেজিস্টার মোড পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার মেশিনের যে পাসওয়ার্ড ছিল সেটা। স্যার তাহলে আগেরটা গুগল অ্যাডমিনিস্ট্রেটর, আগেরটা লোকাল ইউজার আছে, বাট ওটা এখন ডিসেবল, কারণ ওটা ডিসি তো, ডিসি আবার ডিমোট না করলে ওইটা কাজ করে দিবে না। নেট দরকার কি আপনার? আমার তো ইন্টারনেট লাগতেছে না। ও প্রবলেম, মেইন কাজ যেটা সেটা হয়েছে কি ইন্টারনেট লাগছে না। বারবার এটা আসছে। আমাদের পুরো কোর্সে কোথাও ইন্টারনেট লাগে। শুধুমাত্র এডাব্লিউএস করার সময় ইন্টারনেট লাগে। দেখেন, আমাদের এই মেশিন হয়ে গেছে, আজকে আমাদের এই পর্যন্তই শেষ। স্যার বলবেন যে দেখতে অন্যরকম আগামী দিন নেবে